ইনকেলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর ঢাকার রাজপথে দিনের বেলায় যে হামলাটা হলো তা নিয়ে তো চারদিকে রীতিমতো তোলপাড় চলছে। চলছে। কিন্তু এই যে এত খবর, সোশ্যাল মিডিয়ায় এত আলোচনা, এর আড়ালে আসল ঘটনাটা ঠিক কি সেটাই তো বড় প্রশ্ন। আমার হাতে ইউটিউব ভিডিও একটি বিস্তারিত প্রতিলিপি আছে যেখানে এই ঘটনা একেবারে গভীরে যাওয়ার চেষ্টা করা হয়েছে। আজ আমরা সেই তথ্যগুলো একটু বাবচ্ছেদ করে দেখব। আচ্ছা, আমাদের লক্ষ্য কিন্তু শুধু খবরের পুনরাবৃত্তি করে নয়, বরং হামলাকারীদের পরিচয়, তাদের সাথে রাজনৈতিক যোগাযোগ আর এর পেছনে সেসব তথ্যগুলো খতিয়ে দেখা, জানিয়ে হয়তো মূলধারার মিডিয়ায় যতটা আলোচনা হচ্ছে না ঠিক। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আসুন ঘটনাটা আরেকবার একটু ঝালিয়ে নিই। ঢাকার বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়, কিন্তু এই গুলিবিদ্ধ শব্দটা আমার মনে হয় অনেক সময় ঘটনার ভয়াবহতা ঠিক বোঝাতে পারে না। একদমই পারে না। তার শারীরিক অবস্থা ঠিক কতটা গুরুতর ছিল, সূত্রগুলো কি বলছে? দেখুন, সূত্র থেকে যা জানা যাচ্ছে তার অবস্থা শুধু গুরুতর বললে ভুল হবে, বলা যায় প্রায় অলৌকিকভাবে তিনি এখনও বেঁচে আছেন। গুলিটা ওটা মাথার বাম পাশ দিয়ে ঢুকে সোজা মস্তিষ্কের গভীরে চলে যায়। ওহ, সরাসরি মস্তিষ্কে? হ্যাঁ, আর এর ফলে ব্রেনের ভেতরে প্রচণ্ড চাপ তৈরি হয়। মেডিকেল টার্মে যেটাকে বলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, মস্তিষ্কটা আক্ষরিক অর্থেই ভেতর থেকে ফুলতে শুরু করে। তার তো এই চাপ না কমালে মৃত্যু নিশ্চিত। 100%। চিকিৎসকদের হাতে তাই সময়ও খুব কম ছিল। তারা তখন কি করলেন? তারা একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং খুবই জটিল একটা সার্জারি করেন। নামটা হলো ডিকম্প্রেসিভ ক্রেনিওটমি। ডিকম্প্রেসিভ ক্রেনিওটমি? এটা ঠিক কীরকম? সহজ করে বললে, ব্রেনের ওপর থেকে চাপ কমানোর জন্য মাথার খুলির এক অংশ সাময়িকভাবে কেটে সরিয়ে ফেলা হয়, যাতে ফুলে ওঠা মস্তিষ্কটা একটু জায়গা পায়। এটা ছিল তাকে বাঁচানোর প্রায় শেষ চেষ্টা। তার হাসপাতালে যখন তাকে আনা হয় অবস্থা একেবারে শেষ পর্যায়ে ছিল? হ্যাঁ, পরিস্থিতি তার চেয়েও খারাপ ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর এক পর্যায়ে তার হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয়, কার্ডিয়াক অ্যারেস্ট হয়। কার্ডিয়াক অ্যারেস্ট? হ্যাঁ, আর সাধারণত এই অবস্থা থেকে ফিরে আসা প্রায় অসম্ভব, কিন্তু চিকিৎসকদের অবিশ্বাস্য চেষ্টায় তাকে আবার ফিরিয়ে আনা সম্ভব হয়। অবিশ্বাস্য তো বটেই। সূত্রে বলা হচ্ছে, হাসপাতালে যখন তাকে আনা হয়েছিল তখন তার জ্ঞানস্তর ছিল একেবারে সর্বনিম্ন পর্যায়। গ্লাসগো কোমা স্কেলে যেটাকে স্কোর 3 বলা হয়, এটা কোমা বা সম্পূর্ণ সচেতন অবস্থার থেকেও গভীর একটা পর্যায়। তার চোখের মনি প্রসারিত হয়ে গিয়েছিল, যা ব্রেন ডেথের একটা বড় লক্ষণ। তাহলে এখন তার কি অবস্থা? তিনি এখন বিপদমুক্ত? না, একেবারেই না। বর্তমানে তিনি অ্যাভোকেয়ার হাসপাতালে আছেন, লাইফ সাপোর্টে। লাইফ সাপোর্টে? তার হলো যন্ত্রের সাহায্যে তার শ্বাসপ্রশ্বাস আর শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলো কৃত্রিমভাবে চালিয়ে রাখা হচ্ছে। মেডিকেল সায়েন্স যা বলে তাতে এই অবস্থা থেকে ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তবে সূত্রটি একটা কথা বলছে যে যারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী তারা মনে করছেন যিনি কার্ডিয়াক অ্যারেস্ট থেকে ফিরিয়ে আনতে পারেন তিনি চাইলে ওসমান হাদিকেও সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারেন। তার শারীরিক অবস্থা যে কতটা গুরুতর তা তো এখন স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু এই চিকিৎসকদের চেষ্টার পাশাপাশি আরও বড় প্রশ্নটা হলো কারা কারা এই ঘটনা ঘটালো আর কেনই বা ঘটালো। ঠিক, আর সূত্রগুলো যা বলছে তাতে উত্তরটা হয়তো তার খুব কাছের মানুষদের মধ্যে লুকিয়ে আছে। ঠিক এখানেই ঘটনাটা একটা অন্য মোড় নেয়। ইনকিলাব মঞ্চের একজন সদস্য মোহাম্মদ ওসামা, তার একটা দাবির কথা সূত্রে উল্লেখ করা হয়েছে। কি সেই দাবি? তার ভাষ্যমতে যারা গুলি চালিয়েছে তারা ওসমান হাদির অপরিচিত কেউ ছিল না, বরং প্রায় 2 সপ্তাহ আগে তারা হাদির নির্বাচনী প্রচারণার দলে যোগ দিয়েছিল। কি বলছেন? দলের ভেতরেই ছিল। হ্যাঁ, তারা রীতিমতো তার সঙ্গে কাজ করেছে, মিশেছে, মাঝখানে কিছুদিন অনুপস্থিত থেকে আবার ফিরেও আসে। তার হামলাকারীরা তার বিশ্বাস অর্জন করে একইভাবে ভেতরে ঢুকে গিয়েছিল। এটা তো একটা ক্লাসিক ইনসাইড জবের মতো শোনাচ্ছে। একদম। সূত্র কি বলছে? তারা কারা? তাদের পরিচয় কি? হ্যাঁ, সূত্রটি সম্ভাব্য হামলাকারী হিসেবে দুজনের নাম সামনে আনছে। সাংবাদিক জাওয়াদ নিজের তথ্যের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, হাদির প্রচারণায় তোলা এক ছবিতে তার পাশে মাস্ক পরা এক ব্যক্তিকে দেখা যায়। মাস্ক পরা? হ্যাঁ, আর একাধিক সূত্র থেকে যাচাই করে দাবি করা হচ্ছে ছবির এই ব্যক্তিই হলো ফয়সাল। এই ফয়সালের রাজনৈতিক পরিচয়টা কি? এটা কি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র অনুযায়ী এই ফয়সাল আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি, ও তার একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক পরিচয় আছে। আরও জানা যাচ্ছে যে ফয়সালার তার 2 সহযোগী প্রায় 2 সপ্তাহ আগে হাতির সঙ্গে পরিচিত হয়ে তার নির্বাচনী প্রচারণায় যোগ দেয়, আর হামলার পর থেকেই ফয়সালের ফেসবুক আইডি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, কিন্তু শুধু একটা ছবি দেখে কি
হ্যাঁ, আদাবর এলাকার অনেকেই যারা তাকে ব্যক্তিগতভাবে চেনে তারা ছবি দেখে তাকে ফয়সাল হিসেবে শনাক্ত করেছে বলে সূত্রটি দাবি করেছে। দারুণ। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, এটা তো একটা মারাত্মক অভিযোগ। এই ফয়সাল নামের ব্যক্তির পরিচয় কি? তাহলে একাধিক উৎস থেকে যাচাই করা হয়েছে, কারণ এটা তো পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। সূত্রটি ঠিক এটাই দাবি করছে যে একাধিক ব্যক্তি তাকে শনাক্ত করেছে। এর পাশাপাশি সূত্রটি আরও একটা রাজনৈতিক সংযোগের কথা বলছে, সেটা এই ফয়সাল আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জাহাঙ্গীর কবির নানকের রাজনীতির সঙ্গে যুক্ত এবং সম্প্রতি মোহাম্মদপুর ধানমন্ডি এলাকায় তার নেতৃত্বে কয়েকটি মিছিল হয়েছে বলে দাবি করা হয়েছে। তাহলে সন্দেহভাজনদের তালিকায় শুধু একজনই নয়, অন্য কারো নাম কি এসেছে? হ্যাঁ, এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একজনের কথা উঠে এসেছে। বলা হচ্ছে দ্বিতীয় হামলাকারী হিসেবে যাকে শনাক্ত করা হয়েছে তিনি ভোলা চর ফ্যাশন কলেজের একজন ছাত্র এবং স্থানীয় লীগ নেতা আবদুল্লাহ আল জাকিবে অনুসারী। তার মানে দুজন সন্দেহভাজনের ক্ষেত্রে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সঙ্গে যোগাযোগের একটা বেশ জোরালো ইঙ্গিত দিচ্ছে। সূত্রটি ঠিক তাই। তাহলে যা দাঁড়াচ্ছে, হামলাকারীরা কোনো ভাড়াটে খুনি বা সাধারণ সন্ত্রাসী নয়। সূত্র সরাসরি রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তিদের দিকেই আঙুল তুলছে, যারা পরিকল্পনা করে শিকারের খুব কাছে পৌঁছে গিয়েছিল। আর এটা আমাদের সরাসরি সবচেয়ে বড় প্রশ্নটার দিকে নিয়ে যায়, কেন ওসমান হাদি, কেন টার্গেট হলেন? ঠিক, আর এখানে সূত্রটি তিনটি ভিন্ন কিন্তু সম্পর্কিত তথ্য সামনে আনছে। এগুলো কোনো প্রমাণিত সত্য নয়, কিন্তু ঘটনার পেছনে সম্ভাব্য কারণ হিসেবে উঠে আসা কিছু বিশ্লেষণ। আচ্ছা, প্রথম তত্ত্বটা কি? প্রথম তত্ত্বটি আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে জড়িত। আন্তর্জাতিক রাজনীতি ওসমান হাদির সাথে কিভাবে? সূত্রের দাবি অনুযায়ী ওসমান হাদির উত্থান, তার কথাবার্তা, তার সাহস আর বিশেষ করে তরুণদের মধ্যে তার যে ক্রমবর্ধমান জনপ্রিয়তা, এই সব কিছু মিলিয়ে আগামী 10 বছরে তিনি ভারতের জন্য একটা বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারতেন। চ্যালেঞ্জ শব্দটা তো বেশ ব্যাপক। সূত্র কি এটা ব্যাখ্যা করেছে যে ঠিক কী ধরনের চ্যালেঞ্জ ভারতের জন্য তৈরি হতে পারত? এটা কি ভূ-রাজনৈতিক, বাণিজ্যিক নাকি আদর্শিক? মূলত আদর্শিক এবং ভূ-রাজনৈতিক। সূত্র বলছে ওসমান হাদি এমন এক ধরনের জাতীয়তাবাদী ডিসকোর্স বা বয়ান তৈরি করছিলেন যা বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাবকে প্রশ্নবিদ্ধ করতে পারত। তার মতো একজন খ্যারিজম্যাটিক নেতা যদি একটা বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হন, তাহলে দিল্লির জন্য ঢাকার রাজনীতি নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে পড়ত। তাই এই তত্ত্বটি হলো এই সম্ভাব্য চ্যালেঞ্জকে একেবারে অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়ার একটা চেষ্টা হতে পারে এই হামলা। বেশ, তাহলে প্রথম তত্ত্বটি একটা বাহ্যিক শক্তির কৌশলগত পদক্ষেপের দিকে ইঙ্গিত করছে, কিন্তু দেশের ভেতরের কোনো সম্ভাব্য কারণের কথা কি সূত্রগুলো বলছে? অনেক সময় তো বাইরের শত্রুর চেয়ে ভেতরের শত্রু বেশি ভয়ঙ্কর হয়। অবশ্যই দ্বিতীয় তত্ত্বটি ঠিক এই কথাই বলছে। এটা দেশের অভ্যন্তরীণ সাংস্কৃতিক রাজনীতি কেন্দ্রিক। সাংস্কৃতিক রাজনীতি, হ্যাঁ, সূত্রে বলা হচ্ছে বাংলাদেশের কালচারাল ফ্যাসিস্ট বা শাহবাগীরা ওসমান হাদির মতো একজন ডানপন্থী বুদ্ধিজীবীর উত্থানকে তাদের নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখছিল। এই কালচারাল ফ্যাসিস্ট বা শাহবাগী শব্দগুলো বেশ ভারী। সূত্রটি যখন এই শব্দগুলো ব্যবহার করছে তখন তারা ঠিক কাদের কথা বলছে, এর মানে কি? সূত্র অনুযায়ী এখানে শাহবাগী বলতে মূলত বাংলাদেশের সেই বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী এবং মিডিয়ার সেই অংশকে বোঝানো হচ্ছে যারা নিজেদের প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ ও আধুনিক হিসেবে পরিচয় দেন, আর তাদের একটা নির্দিষ্ট সাংস্কৃতিক ও রাজনৈতিক আধিপত্য আছে। আচ্ছা, বলছি ইসলামপন্থী কোনো ব্যক্তিত্বের বুদ্ধিবৃত্তিক উত্থানকে মানে ঠিক মেনে নিতে পারে না। তাদের ভয় তা হলো ওসমান হাদির মতো কেউ যদি জনপ্রিয় হয়ে ওঠেন তাহলে তাদের এতদিন ধরে তৈরি করা প্রগতিশীল বয়ানটা দুর্বল হয়ে পড়বে। তার মানে এই তত্ত্ব অনুযায়ী এটা কোনো রাজনৈতিক দলের লড়াই নয়, বরং একটা আদর্শিক লড়াই, একটা বলা যায় সাংস্কৃতিক যুদ্ধ। একদম। সূত্রটির ভাষ্যমতে এই গোষ্ঠীটি যে কোনো রাজনৈতিক দলের চেয়েও বেশি শক্তিশালী এবং সংগঠিত। তারা মিডিয়া, একাডেমিয়ার মাধ্যমে জনমত তৈরি করে এবং তাদের মতের মুখালেখ কাউকে অগ্রহণযোগ্য বা প্রতিক্রিয়াশীল হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। বুঝতে পারছি। ওসমান হাদি তো শুধু রাজনৈতিক বক্তা ছিলেন না, তিনি তাদের আদর্শিক প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যাচ্ছিলেন। তাই এই তত্ত্ব বলছে তাকে থামিয়ে দেওয়া তাদের জন্য জরুরি ছিল। বোঝা যাচ্ছে। তাহলে আমাদের হাতে একটা আন্তর্জাতিক তত্ত্ব এবং একটা অভ্যন্তরীণ সাংস্কৃতিক তত্ত্ব এলো। তৃতীয় তত্ত্বটি তো মনে হচ্ছে প্রতিষ্ঠিত ক্ষমতার রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। হ্যাঁ, তৃতীয় এবং সবচেয়ে আলোচিত তথ্যটি বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসকে কেন্দ্র করে।
মির্জা আব্বাস, সূত্র বলছে জামায়াতের ভেতরে অনেক দিন ধরে একটা চাপ ছিল যে তাদের নতুন প্রজন্মের ক্লিন ইমেজের কাউকে নেতৃত্বে আনা দরকার। ওসমান হাদি জামায়াতপন্থী তো বটেই, এমনকি সাধারণ ডানপন্থী তরুণদের মধ্যেও তুমুল জনপ্রিয় হয়ে উঠছিলেন। কিন্তু তাতে মির্জা আব্বাসের সমস্যাটা কোথায়? তিনি তো বিএনপির নেতা। সমস্যাটা নির্বাচনী এলাকার রাজনীতিতে ওসমান হাদি যে এলাকা থেকে নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা করছিলেন, সেটা মির্জা আব্বাসের রাজনৈতিক প্রভাব বলয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ। আচ্ছা, সূত্রের ধারণা হাদির এই উত্থান মির্জা আব্বাসের রাজনৈতিক ভবিষ্যতের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াতে পারত। জামাত যদি হাদিকে প্রার্থী হিসেবে সমর্থন দিত, তাহলে ওই এলাকার ভোটের সমীকরণ পুরোপুরি বদলে যেত। বিএনপির পুরনো প্রভাব বলয় ভেঙে নতুন শক্তির উত্থান ঘটত। কিন্তু মির্জা আব্বাসের মতো একজন অভিজ্ঞ এবং সিনিয়র রাজনীতিবিদ কি এতটা ঝুঁকি নেবেন? এটা তো তার নিজের রাজনৈতিক কেরিয়ারের জন্য আত্মঘাতী হতে পারে। সূত্র কি এই দিকটা বিবেচনা করেছে? হ্যাঁ, সূত্রটি এই বিষয়ে বেশ ভারসাম্যপূর্ণ বক্তব্য রেখেছে। এটি সরাসরি মির্জা আব্বাসকে দায়ী করছে না, বরং একটি সম্ভাব্য পরিস্থিতি তুলে ধরছে। সূত্রটি এও বলছে যে মির্জা আব্বাস জেনে বুঝে এমন ঝুঁকি নেওয়ার মতো কাঁচা খেলোয়াড় নন। কিন্তু রাজনীতিতে যখন ক্ষমতা হারানোর ভয় তৈরি হয়, তখন অনেক কিছুই ঘটতে পারে। ঘটনা যাই হোক না কেন, ওসমান হাদি সমর্থকদের অনেকেই এখন সন্দেহের আঙুল তার দিকে তুলছে। তাই বলা হচ্ছে, সময় মতো যদি প্রমাণিত হয় মির্জা আব্বাস নির্দোষ, তাহলে তিনি অবশ্যই অভিযোগ থেকে মুক্তি পাবেন। কিন্তু আপাতত সন্দেহের তীর তার দিকেও রয়েছে। তাহলে তিনটে তত্ত্বকে যদি আমরা এক জায়গায় করি, তাহলে একটা খুব ইন্টারেস্টিং প্যাটার্ন দেখা যাচ্ছে। কীরকম? প্রথম তত্ত্বে ভারত তাকে দেখছে একজন ডিসরাপ্টার বা স্থিতাবস্থা নষ্টকারী হিসাবে। দ্বিতীয় তত্ত্বে দেশের সাংস্কৃতিক এলিটরা তাকে তাদের আদর্শের জন্য ডিসরাপ্টার হিসাবে দেখছে। আর তৃতীয় তত্ত্বে মির্জা আব্বাসের মতো প্রতিষ্ঠিত রাজনীতিবিদ তাকে তার ক্ষমতার জন্য ডিসরাপ্টার হিসাবে দেখছেন। চমৎকার! সূত্র থেকে পাওয়া তথ্যগুলো ঠিক এই দিকে ইঙ্গিত করে। ওসমান হাদির উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। না, তা তো নয়। এটা আসলে একজন ব্যক্তির উপর হামলা নয়, বরং একটি নতুন ধারার উত্থানকে থামিয়ে দেওয়ার চেষ্টা। তার অপরাধ হয়তো এই ছিল যে তিনি একই সঙ্গে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সংস্কৃতি এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক এই তিনটি শক্তির সমীকরণকেই চ্যালেঞ্জ করেছিলেন। আজকের এই আলোচনায় আমরা দেখলাম ওসমান হাদির ওপর হামলাটি কতটা নৃশংস ছিল, তার শারীরিক অবস্থা কতটা আশঙ্কাজনক। আমরা দেখলাম সন্দেহভাজন হামলাকারীরা তাঁরই প্রচার দলের সদস্য এবং তাদের রাজনৈতিক পরিচয়ও রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা এর পেছনের তিনটি ভিন্ন ভিন্ন তত্ত্ব বিশ্লেষণ করলাম, যা দেখাচ্ছে ঘটনাটি কতটা জটিল এবং বহুমাত্রিক। ঠিক তাই। এই একটি ঘটনা বাংলাদেশের রাজনীতির ভেতরের অনেকগুলো স্তরকে যেন উন্মোচিত করে দিচ্ছে। এখানে ব্যক্তিগত শত্রুতার চেয়ে আদর্শিক এবং কৌশলগত সংঘাতের দিকটা অনেক বেশি প্রকট। সন্দেহভাজনদের পরিচয় থেকে শুরু করে নেপথ্যের কারণগুলো সবকিছুই একটা গভীর এবং বিপজ্জনক রাজনৈতিক খেলার দিকে ইঙ্গিত করছে, যেখানে দাবার চাল চলছে একাধিক শক্তি। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যখন কোনো ব্যক্তির উপর হামলা হয়, তখন কি শুধু তার শরীরকেই আক্রমণ করা হয়, নাকি তিনি যে ধারণা বা প্রতীকের প্রতিনিধিত্ব করেন তার উপরেও আঘাত হানা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং অনেক সময় হামলাকারীর পরিচয়ের চেয়েও সেই ধারণাগুলি কি বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? বিষয়টা ভাবার মতো। আপনারা সবাই যে যেখানে আছেন কায়মনোবাক্যে হাদির জন্য দোয়া করুন। আল্লাহ যেন তার মা, বাবা, তার পরিবার এবং আমাদের মাঝে সুস্থভাবে তাকে ফিরিয়ে দেন। দেশ ও দেশের বাইরের সকল ষড়যন্ত্র ও রাজনৈতিক বিশ্লেষণ এবং ব্রেকিং নিউজ সবার আগে পেতে খবর রূপান্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা সত্যের পথে আছি, ন্যায়ের পথে আছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।